সেটাও ছিল মাছদার। আমরা গতকাল কিছু আলোচনা করেছিলাম, আজকে কিছু আলোচনা করতে যাচ্ছি। মাছদার ভার্ব এগুলো শিখতে হবে, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের ভার্বগুলো শিখতে হবে, অর্থাৎ মাছদারগুলো শিখতে হবে, ইংরেজি বা আরবি। এখানে লেখা আছে প্রথমটা আল কাতউ। আল কাতউ অর্থ কর্তন করা, অর্থ কাটা কাটা। আস সবরু অর্থ ধৈর্য ধারণ করা। আল ফাতহু বিজয় লাভ করা, আল ফাতহু বিজয় লাভ করা। আস-সামউ শ্রবণ করা। আল ফাসলু বিচ্ছেদ করা। আল কুফুরু অস্বীকার করা। আদ-দারসু আদ-দারসু তো পাঠ করা, পাঠ করা। আদ-দারসু পাঠ করা। আদ-দরবু প্রহার করা মানে মারা। আদ-দহকু আদ-দহকু হাসি দেওয়া, হাসি হাসি দেওয়া। আল মানউ নিষেধ করা, আল মানউ নিষেধ করা। আল কিতাবাতু লিখা। আল কারহু অপছন্দ করা, আল কারহু অপছন্দ করা। আত-তারকু ত্যাগ করা, আত-তারকু ত্যাগ করা। আল বাসরু দেখা, আল বাসরু দেখা। এইগুলা আমাদেরকে শিখতে হবে, মুখস্থ করে ফেলতে হবে। যেমন আল কাতউ আল কাতউ, আস-সাবরু, আল ফাতহু, আস-সামউ, আল ফাসলু, আল কুফরু, আদ-দারু, আদ-দারসু, আদ-দারবু, আদ-দাহকু, আল মানউ, আল কিতাবাতু, আল কারহু, আত-তারকু, আল বাসরু। এগুলা মুখস্থ করতে হবে, শিখতে হলে। গতকাল আমরা আলোচনা করেছিলাম, আজকে ওইটা আলোচনা করব না। আজকে নতুন আরেকটা জিনিস আমরা আলোচনা করব। এগুলো তো মুখস্থ করতে হবে, আর একটা জিনিস বুঝতে হবে। গতকালের আমাদের আলোচনার বিষয়টা ছিল আলিফ লাম সবগুলো শুরুতে আছে। আজকে আলোচনা করব যে সবগুলোর শেষে কিন্তু পেশ আছে, সবগুলোর শেষ অক্ষরে কিন্তু পেশ আছে। এমন কোনো অক্ষর নাই যেটা জবর অথবা জের আছে শেষ অক্ষরে। সবগুলার শেষ অক্ষরে পেশ আছে। পেশ কাকে বলে? পেশ বলে এরকম একটা চিহ্নকে এক পেশ বলে, এটাকে পেশ বলা হয়। তো এখন কারণটা কি সবগুলোর শেষে পেশ থাকার কারণটা কি? কারণটা হচ্ছে যখন শুরুতে কোনো শব্দের শুরুতে যখন আলিফ লাম আসবে তখন শেষে পেশ হবে, তখন শেষে পেশ হবে। পেশ মানে এক পেশ হবে, এখানে পেশ একটা। যদি আমি এভাবে আরেকটা দিই তাহলে দুইটা হবে, এক পেশ হবে। আর এখানে মাছদারের ভিতরে যে আলিফ লামটা, এটা হলো পড়ার সুবিধার্থে সৌন্দর্যের জন্য নেওয়া হয়েছে। এটার কারণে অর্থের কোনো পরিবর্তন হয় নাই, এটার কারণে মাছদার হয়েছে। আর যদি এটা না থেকে শুধু বলা হইতো তখন অন্য কোনো অর্থ মিনিং করত। এখন এখানে এই আলিফ লামের কোনো অর্থ নেই, এটা একটা মাছদার। আলিফ লাম যখন এইভাবে প্রথমে আসবে তখন মাছদার। আর যে কোনো শব্দের শেষে যে কোনো শব্দ আলিফ লাম প্রথমে থাকলে পড়ার সিস্টেমটা আমরা গতকাল আলোচনা করেছিলাম। এই 14টা অক্ষর থাকলে কিভাবে পড়তে হবে আর না থাকলে কিভাবে পড়তে হবে আমরা গতকালে আলোচনা করেছিলাম। তো এখন এগুলো ছাড়া যদি অন্য, এটা কিন্তু এগুলো ছাড়া যদি অন্য কোনো ওয়ার্ডের ভিতরে আলিফ লামটা আসে সেটার অর্থটা কি হবে? সেটার অর্থটা পুরো চেঞ্জ হয়ে যাবে। যেমন একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। আল বাইতু, আল বাইতু, আল বাইতু, আল বাইতু মানে কি? এখানে এই আলিফ লামটা আসার কারণে অর্থটা হয়ে গেছে টি। টি মানে দা, দা অথবা দি, দির অর্থটা হয়ে গেছে এই আলিফ লামটা আসার কারণে এটার অর্থ হয়েছে। তো এটার অর্থ কি? টি। তাহলে এখানে বাইতু অর্থ বাড়ি, টি। তখন
এটার অর্থ হয়ে গেছে বাড়িটি হয়ে গেছে, আলিফ লামের কারণে বাড়িটি হয়ে গেছে, অর্থাৎ নির্দিষ্ট হয়ে গেছে। আমরা বলি না বাড়িটি, মোবাইলটি, গাড়িটি, বইটি, জমিনটি, এইভাবে যখন আমরা বলি তখন টি যোগ করি। দ্য হাউস, দ্য কার, দ্য ম্যান, দ্য ফ্লাওয়ার, দ্য মোবাইল, মানে এভাবে টি, বাড়িটি, গাড়িটি, এভাবে দা ইউজ করি। তো অনুরূপভাবে এখানেও কিন্তু আল বাইতু, আল বাইতু এটার অর্থ এখন এটার মতো না। কেন এটার মতো না? এটা হলো নাউন, বাড়িটি, গাড়িটি এগুলো হলো নাউন। তো নাউনের শুরুতে যখন আলিফ লাম আসে, শেষে একটা পেশ হয়, তখন এটা নির্দিষ্ট হয়ে যায়, বাড়িটি, গাড়িটি। আর এটা যেহেতু নাউন, এটা সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে, কারণ নাউনে সাবজেক্ট হিসেবে কাজ করে। তো এখানে কিন্তু আলিফ লামের অর্থ হলো টি, আর এখানে আলিফ লাম অর্থ পড়ার সুবিধার্থে সৌন্দর্যের জন্য নেওয়া হয়েছে। তো এখন আরো অর্থ আছে, আরো অনেক অর্থ আছে আলিফ লামের। তো এটা প্রসঙ্গে আসছে আর বললাম। তো এটা গেল আমাদের আজকের আলোচনা, এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। আর মূল শব্দের ভিতরে আমাদের যদি আলিফ, ওয়া, ইয়া এই তিনটা অক্ষর থাকে, তো এখন এই তিনটা অক্ষর থেকে যে কোনো একটা অক্ষর যখন থাকবে তখন এটা উইক ভার্ব হিসেবে আমরা ধরবো। তবে এগুলোর পজিশন আছে, কোনটা কখন কোথায় থাকবে, তখন এটাকে আমরা উইক ভার্ব ধরবো। তো আরো কিছু নিয়ম আছে উইক ভার্বের আরো কিছু এক্সেপশনাল রুল আছে আরবিতে। এটা হলো প্রথম একবারে শুরুতে বিগিনার্স এর জন্য। আজকের মতো আমাদের আলোচনা এতটুকু পর্যন্ত। আল্লাহ হাফেজ।